তুষের সাথে কলে কথা বলেছিল তখনই টুং করে নোটিফিকেশন আসলো, মিস্টার প্লেন ড্রাইভার টেক্সট করেছে। এই লোকটা অদ্ভুত রকমের, কি জানি তার টেক্সট বা কল দেখলে নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অটোমেটিক। এটাকে নিশ্চয়ই ভালোবাসার জাদু বলে, যে জাদুর মোহে আটকে পড়ে নিজেকে বিলোহীন করা যায় আরেকজনের পক্ষে। নয়না কিছুক্ষণ চুপ রইল। তুষি আবারও বলল, সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না। নয়না কিস্তি রাগ দেখিয়ে বলে, না বোঝার মতো কি আছে তুষি, তুই বল তখন ওই ছেলে কেন বলল না ও যে জিহান না জাহিন? হয়তো ভাবির সাথে মজা করেছে। কেমন অদ্ভুত মজা। আর জানিস উনি আমাকে ভাবি বলে না, আমি ওনার বড় ভাইয়ের বউ, আমাকে ভাবি ডাকে না কেন? তোর বয়স কম তাই হয়তো। তুই সব কিছু নিয়ে একটু বেশি ভাবিস, এত ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স কর। এক সপ্তাহ পর কলেজের নবীনবরণ, আমি কিন্তু লাল পরা সাদা শাড়ি অর্ডার করেছি দুটো। আমরা দুজনই সেম সেম পরবো। জানিস সেইখানে একজন গায়কও আসবে, যদিও পার্সোনাল গায়ক না, তবুও সে নাকি খুব ভালো গান গায় আর দেখতেও নাকি সুপার হ্যান্ডসাম। নয়না নিরসায় গলায় আচ্ছা বলে কল কেটে দিল। এখন তার এইসব শোনার ইচ্ছে হচ্ছে না। নয়না হতাশ, কি অদ্ভুত তার মনের ফিলিংস, কেউ কাউকে বোঝাতে পারছে না। কেউ কেন বুঝতে পারছে না জাহিনের সামনে যেতেই তার কেমন যেন লাগে। এই কেমন লাগাটা কাউকে বোঝাতে পারবে না। মেয়ে মানুষের অদ্ভুত এক শক্তি আছে, কোনো পুরুষ তার দিকে তাকালে তার চট করে বুঝে যায় সে দৃষ্টি কি আছে, মোহ ভালোবাসা নাকি কুদৃষ্টি। এই সেন্স বেশিরভাগ মেয়েদেরই প্রখর। নয়না বুঝতে পারছে না জাহিনের সাথে কিভাবে এক বাসায় দুজন থাকবে। জাহিনকে দেখলেই নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে নয়নার। মনে হয় কোনো খোলসে নিজেকে আড়াল করতে পারলে তার স্বস্তি লাগতো। আকাশ কুসুম ভাবতে ভাবতে চোখ ভুলে এলো নয়নার। ঘুম যেন নয়নার চিরসঙ্গী। গভীর দুঃখ টেনশন যাই হোক, তার চোখ থেকে ঘুম কখনোই উদয় হবে না। ঘুম থেকে উঠলে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে। এই কারণে হয়তো গভীর কোনো দুঃখ নয়নাকে তেমনভাবে আঘাত করতে পারে না। তবে একজনই আছে তার ঘুমের শক্তি। সেই মানুষটার সাথে তার ঘুমালে তুমুল শত্রুতা। সেই মানুষটা রেজা চৌধুরী। রাতেই নয়নার সাথে গল্প করতে করতে খেয়াল করলো নয়না ঘুমিয়ে পড়েছে। রেজা রেগে যায়, একটা মানুষ এইভাবে কি করে ঘুমাতে পারে। এইদিকে মাঝে মাঝে নয়নার টেক্সট দেখে রিপ্লাই করবে, ওইটুকু সময়ের মধ্যে সেও ঘুমিয়ে যায়। জিহান টেক্সটের রিপ্লাই পাওয়ার জন্য চতক পাখির মতো অপেক্ষা থাকে। এইদিকে নয়না গভীর ঘুমে তলিয়ে যায়। এই যে সে জিহানকে অপেক্ষায় রেখে দিব্যি ঘুমাচ্ছে। ঘুমের অদ্ভুত রকমের শক্তি আছে। ঘুমের মস্তিষ্ক সুখ দুঃখ দুটোই মনে হয় ভুলে যায়। ঘুম থেকে জেগে ওঠার পরে দুঃখের ভার কমে যায়। পৃথিবীতে তারাই হয়তো সবচেয়ে সুখী মানুষ, যারা ঘুমখোর। যারা দুঃখ পেলে রাত জাগে, তাদের মতোই দুঃখী মানুষ জগতে খুব কমই আছে। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাদের দুঃখ বাড়তে থাকে। রাতের গভীরতা আরো অন্ধকারের সাথে তাদের দুঃখ প্রখর হতে থাকে। ঘুমের পর মানুষ সেই দুঃখের অনুভব করতে অক্ষম। নয়নার টেক্সটের রিপ্লাই না পেয়ে ঘুম নিয়ে গবেষণা করে ফেলল জিয়ান। সে জানে তার অর্ধাঙ্গিনী এখন হয়তো ঘুমাচ্ছে। ঘুমালেই তাকে মায়াবী লাগে। তখন যেন নয়নার মুখোশি জুড়ে সরলতা ছড়িয়ে পড়ে। জিহান তাকিয়ে আছে তার পাঠানো টেক্সটের দিকে। প্রেমে পড়লেই মানুষ কিছুটা কাব্যিক হয়ে ওঠে। এই যে জাহিন এত সুন্দর করে টেক্সট লিখেছে, আমার একটা আকাশ হোক, সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ উজ্জ্বল থাকুক। আমার একটা নদী হোক, সেই নদীতেই তোমার ভালোবাসার ঢেউ হোক। আমার একটা সন্ধ্যা হোক, সেই সন্ধ্যা জুড়েই তোমার নিয়ে গল্প হোক। নিজেই বার কয়েকবার নিজের লেখা টেক্সট পড়ে মুচকি হাসলেন। এই মেয়েটা খুব অদ্ভুত। পৃথিবীতে কত মেয়ের সাথেই তার দেখা হয়েছে, কেউ কাউকেই তো এত স্পেশাল মনে হয়নি। অথচ নয়নার নামের হাঁটুর বয়সী মেয়েটা যেন পৃথিবীর সব নারী যে আলাদা। সে যেন ভালোবাসার মোড়ানো এক বসন্তী ফুল, যার প্রতিটা পাপড়ি নানান রঙের সুগন্ধি জমে আছে। জিহান একটা জিনিস নোটিস করেছে, নয়নাকে যে কেউ দেখলে বা নয়নার সাথে কয়েক মিনিট কথা বললেও তার প্রেমে পড়তে বাধ্য। এমন এক মুগ্ধ রমণী তার বউ। অথচ মেয়েটা জানে না এমন মেয়েকে নিজের করে পাওয়া শত জন্মের সাধনা থাকে পুরুষের। এমন এক নিষ্পাপ মেয়েকেই তাকে ভালোবাসে। এই অনুভূতি যেন জিহানকে পৃথিবীর সবচেয়ে লাকি পুরুষ। সে এই অনুভূতি দেয়। নয়নার ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে। কেউ জাহিনকে কেড়ে নিচ্ছে তার থেকে। ধরপড় করে উঠে বসলো নয়না। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অসময়ে ঘুমালে এই এক অসুবিধা আজেবাজে স্বপ্ন আসে। নয়না দ্রুত ফোন হাতে নিয়ে জিহানের শেষ টেক্সট সিন করা, কিন্তু রিপ্লাই করা নেই। দ্রুত রিপ্লাই করলো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে হারালে আমার জীবনের সব রং হারিয়ে যাবে। মানুষ হয়তো নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে, তবে সেই বাঁচার মধ্যেই প্রাণ থাকে না। জিহান অবাক দৃষ্টিতেই নয়নার টেক্সটের দিকে তাকিয়ে আছে। হঠাৎই এমন টেক্সট দেখে সে বিচলিত হলো। এত সুন্দর রোমান্টিক টেক্সটের রিপ্লাই এত করুণ বিরহের কেন? অন্তর ঋতুর পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে বসে আছে। 3 জন মানুষের সিমটিম পাওয়া গেছে। জাহিন তদন্ত করেছে এই কেসের। জাহিনের হাতে প্রমাণ এলে অপরাধীর শাস্তি পাবে।
জাহিনের প্রতি ওর একগাদা বিশ্বাস আছে। অন্তর নিজের হাত মুষ্টি বন্ধ করে বলে, আমি বেঁচে থাকতে তোর অপরাধী ছাড় পাবে না বোন, আমি তাদের শাস্তি দেবই। অন্তর নিজের ফোন থেকে জাহিনকে কল করলো। জাহিন রিসিভ করে বলে, তুই এত টেনশন করিস কেন? আমার ওপর ভরসা নেই নাকি? তোর বোন কি আমার নিজের বোনের থেকেও কম? আমি জানি তুই সর্বোচ্চ চেষ্টা করবি, তোর প্রতি আমার ভরসা আছে। তবুও হাহাকার করে বুকটা। আমার বোনটা এই পৃথিবীতে নেই। যার হাসি, যার চঞ্চলতায় মেতে থাকতো পুরো বাড়িটা, আর সেই বেঁচে নেই। আর কখনো বলবে না ভাইয়া আমার জন্য এটা এনো ওটা আনো, হুট করে কল করে টাকা চাইবে না, কোনোদিনই আর কোনো বায়না করবে না। আমি কি করে মেনে নেব আমার ফুলের মতো বোনটা আর কোনোদিনই আমাকে ভাইয়া বলে ডাকবে না? আমার মনে হয় এই তো হুট করে আমাকে ডেকে উঠবে ভাইয়া বলে, অথচ এই জন্মে আমাকে আর কেউ অমন করে ভাইয়া ডাকবে না, আর কেউ ওর মতো আবদার করবে না, ঠুনকো কথায় নাক টেনে কাঁদবে না। আমার বোন আর কোনোদিনই এই পৃথিবীর সূর্য উদয় দেখবে না, রাতের তারা ভরা চাঁদের আলো উপভোগ করবে না। এই হাতে তাকে আমি চিরনিন্দে সতিয়ে করে এসেছি, এই হাতে মাটি চাপা দিয়ে রেখে এসেছি। আচ্ছা ওর কি ভয় হচ্ছে না? এখন এত অন্ধকার, ভয় পায়, একা থাকতে পারে না। জাহিন শীতল কণ্ঠে বলল, একটু শান্ত হ, আল্লাহ তাআলা ঋতুকে জান্নাতবাসী করুক। এক কাজ কর, কাল তুই আর আমি একটা এতিমখানায় দুপুরের খাবার খাওয়াবো, ঋতুর জন্য দোয়া পড়াবো। অন্তর কল কেটে দিল। এই পৃথিবীতে বোন হারানোর বেদনা বোঝার মতো কেউ কি নেই? এই যন্ত্রণার ভার তার হৃদয়ের পাহাড় চেপে আছে। কি করে এই বেদনার পাহাড় সরাবে সে? এই পৃথিবী কি এই যন্ত্রণার নির্ময় আছে? অনিকেত বারান্দায় বসে আছে, মেঘে ঢাকা আকাশ, কোথাও একটা তারা নেই বিস্তৃত আকাশ জুড়ে। কালো মেঘ যেন আকাশকে গিলে খাচ্ছে। খুব দ্রুত ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামবে, বৃষ্টির পরে আবারও সব স্বাভাবিক হবে। আকাশে তারা জ্বলবে, চাঁদের আলো ছড়াবে, কিন্তু তার জীবনে কি আলো জ্বলে উঠবে? সেই কি কখনো সায়না নামক চাঁদের নাগাল পাবে? তীব্রই ভালোবাসাকে উপেক্ষা করে যন্ত্রণার মৃত্যুর মতো। তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখে। জগতে এর চেয়ে যন্ত্রণা হয়তো আর কিছু নেই। ভালোবাসার বিষয়টা মানুষকে শোষিত করে দেয়, নির্বোধ করে দেয় শুধু একমাত্র একটা মানুষের কাছেই, যাকে সে ভালোবাসে। তার সাথে একটু থাকার আশায় তাকে হারানোর ভয়ে দুর্মে মুচকে গিয়েও পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়। বসা থেকে উঠে দাঁড়ালো অনিকেত। বাহিরে তখনও ঝুম বৃষ্টি। হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিল অনিকেত। বৃষ্টির ঝাপসা এসে তার চোখে মুখে পড়েছে, আড়াল করে দিচ্ছে তার অশ্রু। চোখ বন্ধ করে মনে মনে বলে, মৃত্যুর যন্ত্রণা অনুভব করিনি কবু, তবে তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করছি। মনে হচ্ছে দেহ থেকে কেউ শ্বাস কেড়ে নিচ্ছে। এই দম বন্ধকর যন্ত্রণা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই প্রিয়তমা। তুমি অন্য কারো গল্পের পূর্ণতা হয়ে ভালো থেকো। পৃথিবীর সব সুখ তোমারই হোক। সব ভালোবাসা পূর্ণতা পায় না। সব ভালোবাসা পূর্ণতা পেলে পৃথিবীতে না পাওয়া যন্ত্রণা যে মৃত্যুর সাক্ষ্য করায় তাকে অনুভব করতে পারতো না। অনিকেতের চোখ থেকে অশ্রু ঝরছে, ঠোঁটের কোণে তবুও পিয়াসীর সুখ, প্রার্থনায় হাসি। জিহান নয়নাকে ভিডিও কল করেছে। নয়নার চোখে মুখে তখন রাজ্যের টেনশন। কি হলো তোমার? চেহারার অবস্থা এমন করে রেখেছো কেন? তুমি কি চাও আমি জব ছেড়ে চলে আসি? নয়না উত্তর দিল, তা কেন চাইবো? তুমি তো বললে আম্মুর সাথে রান্না করতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার বলো মন খারাপ কেন? এত কিউটের চেহারা অমাবস্যা মানায় না। এই চেহারাই হলো 12 মাসের পূর্ণিমা, সবসময় ঝলমল করে চাঁদের হাসি। নয়নার চোখের পাতা ভারী হয়ে এলো। নির্মল সুরে বলল, মিস ইউ, আমি তোমাকে ভীষণ মিস করছি। জিহান আদুরের সুরে বলল, এইদিকে তাকাও জান। জান, আমি কি তোমাকে মিস করছি না? নয়না কান্না জড়িত কণ্ঠেই বলল, তুমি যখন পাশে ছিলে পৃথিবীটা অন্যরকম ছিল। সব কিছুতেই তখন রঙিন লাগতো। প্রতিদিনই মনে হতো বসন্তের আগমন ঘটেছে আমার জীবনে। প্রতিটা মুহূর্তে উপভোগ করতাম। তুমি ছাড়া সব কিছুই যেন অস্পষ্ট, অসহ্য, সব যেন ফিকে মনে হচ্ছে। তোমার হাসি, তোমার স্পর্শ, তোমার নিঃশ্বাস যেন সব চোখ বন্ধ করলে অনুভব করতে পারি। প্রতিটা মুহূর্তেই তোমার মধ্যে হারিয়ে যেতাম। মনে হতো সব থেমে গেছে। তুমি ছাড়া আমি যেন কিছুই নই। আমার সব কিছু তোমার সাথে চলে গেছে। নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। জান, আমাকে দুর্বল করে দিচ্ছ পাখি। কি হয়েছে তোমার? নয়না কথার প্রতুল না করে নিজের মতে বলতে লাগলো, তোমার হাত ধরলে মনে হতো যে সমস্ত পৃথিবীর কবলে আমাদের জন্যই থেমে গেছে। এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়া থাকতে পারতাম না। তোমার চোখে আমি আমার প্রতিটা স্বপ্ন দেখতাম, আর তোমার সাথে কথা বললেই সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতো। কেন তুমি আমাকে ছেড়ে এত দূরে? তবে যখন তুমি চলেই গেলে তখন আমার অস্তিত্ব যেন মুছে যেতে থাকে। প্রতিটা দিন, প্রতিটা রাতই তোমার অভাবে ভরা। পৃথিবীটা আজ আমার আর তোমার নয়। আমি জানি না, প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আমি জানি না কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়।
কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি চাঁদ আর সূর্যের মতোই সত্য। জিহান ডাকলো, নয়না শুনছ? নয়না জিহানের দিকে দৃষ্টি দিল। কিছুক্ষণ কথা হলো চোখে চোখে। জান পাখি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি সারাদিনই রুমে ছিলে, যাও কিচেনে গিয়ে আম্মুর সাথে কাজ করো। নয়না জিহানের দিকে তাকালো। লাভ ইউ জান। নয়না মুচকি হেসে বলল, লাভ ইউ মিস্টার প্লেন ড্রাইভার। নয়না নিচে এসে কিচেনে গিয়ে দেখে মেহনুর আর মিতা বেগম দাঁড়িয়ে আছে। আম্মু, আমিও রান্না করব। আয় মাংসটা ধুয়ে বসিয়ে দে, আমি ততক্ষণে কর্মীর শাক ভাজিটা করি। আমিও রান্না করব, মেহনুর বলল। তুই বাঙালি রান্না করতে পারবি না, তুই বরং সন্ধ্যাবেলা সবার জন্য হোয়াইট সস পাস্তা রান্না করিস। বিকেলে সবাই তোর হাতের বানানো পাস্তা খেতে খেতে আড্ডা দেব। মিতা বেগম মেহনুরের সাথে কথা বলার মাঝে খেয়াল করলেন নয়না সুন্দর করে মাংসটা বসিয়ে দিয়েছেন। অবাক হয়ে বললেন, মেয়েটা শুধু দেখতেই সুন্দর নয়, যেমন রূপবতী তেমনই গুণবতী। মিতা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন, নয়না, আজ যেহেতু তোর প্রথম রান্না, এক কাজ কর, পায়সও রান্না করিস। নয়না মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। সাইনাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। সাইনা নিজের ফোন থেকে অনিকেতকে কল করলো। সাথে সাথে ওপাশ থেকে রিসিভ হলো, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না ডাক্তার সাহেব? অনিকেত কম্পিত কণ্ঠে বলল, কে? সাইনা বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। সাইনা দ্রুত উঠে ড্রয়ার থেকে সাইড ব্যাগ নিয়ে বসার রুমে আসতে উদ্যত হলো। সাইনার মা এসে সাইনার হাত ধরে বললেন, রং তামাশা পরে করবি, তোর জন্য ওনারা সেই কখন থেকে বসে আছে। ব্যাগ রাখ আর চল আমার সাথে। সাইনা ব্যাগ রেখে বসার রুম নিয়ে এলো। পাত্রপক্ষের সাইনাকে পছন্দ হলো। খুশি হয়ে সাইনার হাতে 200 টাকার এক বান্ডিল নোট ধরিয়ে দিল। সাইনা আর কাল বিলম্ব না করে উঠে দাঁড়িয়ে বলল, আমার ফ্রেন্ডের দাদি মারা গেছেন, আমাকে ওইখানে যেতে হবে বলেই দ্রুত বেরিয়ে গেল। উপস্থিত সবাই সাইনা যাওয়ার পথেই তাকিয়ে রইল। জাহিনের আর ঘুম হলো না, উঠে বসলো। নিজের ফোন থেকে জাহানারা বেগমকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম, আপনি যদি সুনয়নাকে কয়েকটা দিনের জন্য আপনার বাসায় এনে রাখতেন, কিছু মনে করবেন না। সুনয়না মন খারাপ দেখলাম, তাই বলছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আজ বিকেলে গিয়ে নিয়ে আসবো, তুমি চিন্তা করিও না বাবা। আরেকটা কথা, আমি যে বলেছি এটা যেন ও না জানে। চিন্তা করতে হবে না বাবা, ও জানবে না। খেয়েছো তুমি? জি। আচ্ছা আম্মু, ভালো থাকবেন, রাখি। জিহান কল কেটে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেডেই শুয়ে চোখ বন্ধ করে বলল, তোমার কথাগুলো শুনতে ইচ্ছে করছে। এক ছুটেই তোমার কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি বুকের মাঝে। মিস ইউ আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তোমার মন খারাপে তোমার মন ভালো করতে পারছি না। জান, কি হলো তোমার মনের? কি করলে তোমার মনটা হেসে উঠবে? আমার মনেও মেঘ জমে তোমার মন খারাপে। এতিমখানা এসে দোয়া পড়িয়ে এতিম বাচ্চাদের একবেলা খাবার খান জাহিন আর অন্তর। এতিমখানা থেকে বের হয়ে রমনা পার্কে এসে নিরিবিলিতে বসেন দুজন। অন্তর চুপ করে থাকলো বেশ কিছুক্ষণ, এরপরই বলল, জাহিন, আমি জানি আমার বোনের হত্যাকারীকে। হঠাৎ কথাটা শুনে জাহিনে ঘাবড়ে গেল। কপালে আঙ্গুল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, তাই? তাহলে কে বল? তুই এত ঘামছিস কেন জাহিন? প্রচণ্ড গরম পড়েছে আজ, এত জার্নি করলাম তাই ঘামছি। মন্ত্রীর ছেলে, তার ভাগ্নে, তার এক বন্ধু আর আরেকজন কে সে একজন? জানি না। তার কাছে ঠিক ম্যারিনার মতো বিড়াল ছিল। স্পটে যে বিড়ালটার লাশ পাওয়া গেল। এভিডেন্স লাগবে? আমাদের কাছে যতটুকু আছে তা এত জরুরি নয়, আমি এভিডেন্স বের করে ফেলবো। আচ্ছা, ম্যারিনাকে তোর সাথে আর দেখা যায় না কেন? আগে তো ম্যারিনাকে ছাড়া বের হতিস না। ম্যারিনা অসুস্থ, তাই আর ম্যারিনাকে নিয়ে বের হই না। আচ্ছা বলতো, 4 জন মানুষ ছিল, কিন্তু 3 জন মানুষ অপরাধী, বাকি একজন কি করছিল সেইখানে? একজনকে এনে উত্তম মধ্যম দিলেই জানা যাবে। অন্তরের হঠাৎই চোখ পড়লো একটা মেয়ে 2-3টা পথ শিশুকে আইসক্রিম কিনে দিচ্ছে। অন্তর বলল, তুই বস, আমি আসছি। তুষির মা পিজি হসপিটালে ভর্তি। তুষি বেরিয়েছিল মেডিসিন নিতে। হাসপাতালে মেডিসিনের গন্ধে দম বন্ধ হয়ে আসে, তাই একটু নিজেকে সতেজ করতে পার্কে ঢুকেছিল। অন্তর তুষির হাত ধরে বলল, আর একটু পরে সূর্য ডুবে যাবে, এইখানে কোনো ভদ্র মেয়ে এই সময় থাকে না। তুষি অবাক হয়ে বলল, ধরুন আমি অভদ্র মেয়ে, তাতে আপনার কি? নিজের ইজ্জতের ভয় নেই নাকি রাস্তার মেয়ে? তুষি অন্তরের কলার চেপে বলল, নিজের লিমিট ক্রস করবেন না। আপনার সাহস কত বড় আমার চরিত্র নিয়ে কথা বলেন? লোক জড়ো করে গণদোলায় খাওয়াতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ইতিমধ্যে কয়েকজন লোক জড়ো হয়ে গেছে। তুষি কলার ছেড়ে অন্তরের হাত ধরে বলে, আপনি একাই রাখতে পারেন? দেখলেন আমিও নায়িকাদের মতো রাগ দেখাতে পারি। কয়েকজন বলল, কি হয়েছে এখানে? তুষি হেসে বলল, কিছু না, আমার হাজবেন্ডের সাথে একটু মজা করছিলাম। তুষি অন্তরের হাত ধরে পার্ক থেকে বের হয়ে সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, শুধুমাত্র রেজার জিজুর জন্যই আপনাকে দোলাই খাওয়ালাম না। চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমার হাতে মেডিসিন।
আমার আম্মুর এখানে হার্ট সার্জারি হয়েছে। কারো সম্পর্কে না জেনে কথা বলা কোনো ভদ্রতা নয়। ডিসগাস্টিং। তুষি কোনো কথায় উত্তর দিল না আর অন্তর। তুষি চলে যাচ্ছে, সে দাঁড়িয়ে দেখছে।